ব্রাজিল এটা কি খেললো, মানে কি খেললো? বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের থেকে এরকম পারফরমেন্স একেবারেই এক্সপেক্টেড নয়। দেখুন, বিপক্ষে মরক্কো রয়েছে, মরক্কো ভালো দল, যারা শেষ 28টা ম্যাচে অপরাজিত রয়েছে, তারা ভালো খেলবে এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ব্রাজিল মানে বিপক্ষে যে দলই থাকুক না কেন, ব্রাজিলের থেকে তো একটা মানে একটা এক্সপেকটেশন তো থাকে যে একটু শৈল্পিক ফুটবল খেলবে, গোল দেবার তাগিদ দেখা যাবে, কিন্তু সেই জিনিসগুলো সামহাউ মিসিং। মাঝ মাঠে বল নিয়ন্ত্রণ করার কেউ নেই, গোল দেওয়ার লোকের অভাব। মানে যে ব্রাজিল একটা সময় রোনাল্ডো R9 খেলে গেছিলেন, সেই ব্রাজিলে বর্তমানে ইগর থিয়াগো স্ট্রাইকারের ভূমিকা পালন করছে। তো এই জিনিসগুলো দেখে খুবই হতাশ হয়েছি। এই গোটা ম্যাচে ব্রাজিলের প্রাপ্তি বলতে দুটো জিনিস। এক, ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোল, মানে মানে যতই প্রশংসা করব কম হবে। বিপক্ষ দলের ডিফেন্ডারদের কাটিয়ে ইনসাইড ঢুকে যে শটটা নিলেন, অবশ্যই মরক্কো ডিফেন্সের ভুল ছিল, কিন্তু স্টিল দারুণ গোল ভিনিসিয়াসের। এবং দ্বিতীয় প্রাপ্তিটা হলো অ্যালিসন বেকার শেষ মুহূর্তে যে দুটো জোড়া সেভ দিলেন, ওই দুটো যদি না করতেন তাহলে হয়তো ব্রাজিল এই ম্যাচটা হেরেও যেতে পারতো। ঠিক আছে, অবশ্যই মানে বলটা ছেড়ে দিলে হয়তো গোলকিক হয়ে যেতে পারতো, বাট স্টিল ওই জায়গাতে কোনো গোলকিপারই রিস্ক নেন না এবং প্রথমবার বলটা সেভ করার পর রিবাউন্ডে গোল হয়ে যেতে পারতো এবং সেকেন্ড যে সেভটা করলেন যথেষ্ট ভালো ছিল। সো অ্যালিসন এবং ভিনিসিয়াস এই দুটো হলো পজিটিভ পয়েন্ট এই গোটা ম্যাচে ব্রাজিলের। কিন্তু যদি নেগেটিভ পয়েন্ট খুঁজতে বসি তাহলে তো পরের পর নেগেটিভ পয়েন্ট। মাঝমাঠ কোথায় ব্রাজিলের? কোথায় ব্রাজিলের মাঝমাঠ? মানে মরক্কো যেরকম প্রেসিং ফুটবল খেলছে, উইং বরাবর যেরকম অ্যাটাক হচ্ছে, ওই জায়গাতে ব্রাজিলের মাঝমাঠ বলে তো কিছু নেই। দুজন, আপনি যদি দু সাইডে ওই একদিকে প্রথমে কে নেমেছিলেন, কাসেমিরো, একদিকে ক্যাসেমিরো নেমেছিলেন আর একদিকে আপনি ওইদিকে গুইমারেসকে রেখে আপনি কি করতে চাইছেন? দুজন হোল্ড মানে ডিফেন্সিভ মিডফিল্ডার রেখে বল হোল্ড করারও কোনো প্রবণতা দেখা গেল না, বরং উইং বরাবর অ্যাটাক হলো। দুই সাইড ব্যাক একেবারেই মানে ঝুল যেটাকে বলে ব্রাজিলের, সেটা। তো এভাবে আপনি মরক্কোকে আটকাবেন, এবং যদি আমি ধরে নিলাম যে মরক্কোকে আটকানো সম্ভব, অ্যাটাক তৈরি হবে কিভাবে? আপনি দুজন এরকম মানে ডিফেন্সিভ মিডের সামনে আপনি পাখুয়েতাকে রেখে দিয়েছেন এবং জানি না রাফিনহা একেবারে অফ কালার। তো কি হচ্ছিল, মানে কি হচ্ছিল? বল অ্যাটাক তৈরি হবে কোথা থেকে? প্লে মেকার কে? এই ব্রাজিল দলের প্লে মেকারটা কে? অনেকে বলতে পারে নেইমার জুনিয়র খেলেনি। আরে নেইমার জুনিয়র খেলেনি, নেইমার জুনিয়র কি করতেন? নেইমার জুনিয়র থাকলে হয়তো গোল দেবার মানে গোলের সংখ্যা বাড়তে পারতো, উইং বরাবর বেটার অ্যাটাক হতে পারতো, কিন্তু মাঝমাঠ থেকে বল নিয়ন্ত্রণ কে করবে? ফাবিনহো নামার পর মনে হচ্ছিল যে একটু বেটার হয়তো সিচুয়েশন হচ্ছে, বাট আলটিমেটলি কিছুই হলো না। সো মাঝমাঠ ব্রাজিলের পুরো অ্যাটলিস্ট এই মরক্কোর এগেনস্টে এর থেকে অনেক বেটার মাঝমাঠ দরকার ছিল। এরপরে যদি আরো ভালো টিম আসে, যারা মাঝমাঠ থেকে ভালো মতনই অ্যাটাক তৈরি করবে, তাদের এগেনস্টে এই ব্রাজিল এই টিম নামালে কিন্তু মুশকিল। দ্বিতীয়ত, গোল দেওয়ার লোক কই? ইগর থিয়াগো অকারণে পুশ করে গেলেন একে অপরকে। দেখুন, ব্রাজিলের দলে স্ট্রাইকার মানে আপনাকে সুযোগ সন্ধানী হতে হবে। আমি রোনাল্ডো ছেড়েই দিলাম, ইভেন যদি আমি সামান্য রিচার্লিসনের কথা বলি, রিচার্লিসনও কিন্তু এর থেকে বেটার মানে ওই সুযোগ সন্ধানী ব্যাপারটা ছিল। ইগর থিয়াগো একটাই সুযোগ পেলেন, হঠাৎ করে পেয়ে গেছিলেন, তাও সেই শটটা তিনি র্যান্ডম একটা মেরে দিলেন। তো এই জায়গাতে বেটার কিছু দরকার। মানে রাফিনহা যখন অফ কালার, তখন প্ল্যান বির কথা ভাবা উচিত ছিল। ইভেন লাস্টে যে ওই লাস্ট যে সাবস্টিটিউটটা করলো ব্রাজিল, আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেছিলাম রাফিনহা যেহেতু পারছেন না, হচ্ছে না রাফিনহা, না ঠিকঠাক টাচ হচ্ছে, না ঠিকঠাক ক্রস তুলতে পারছেন, হচ্ছে না। পজিশনও তার সুইচ করা হয়েছিল পাকুয়েতার সাথে, কিন্তু হলো না। তো আমি লাস্ট মুহূর্তে ভেবেছিলাম যে হয়তো এই জায়গাতে আর এনরিককে নামানো যেতে পারে বা কিছু একটা অপশন ট্রাই করা যেতে পারে। ম্যাথিয়াস কুনহা নামানোর পর স্টিল মনে হচ্ছিল অ্যাটাকটা বাড়তে পারে, কিন্তু যখন দেখলাম যে লাস্ট মোমেন্ট ওই রাফিনহাকে কন্টিনিউ করে ডিফেন্সিভ মিডফিল্ডার সরিয়ে গুইমারেসকে সরিয়ে আরেকজনকে নামানো হলো, ডানিলো, তখন বুঝলাম যে না, গোল দেওয়ার ইচ্ছে বা ওইদিকে জেতার ইচ্ছেটা হয়তো কোচের মধ্যে এই মুহূর্তে নেই। মানে ডিসঅ্যাপয়েন্টেড, ট্রোল টোল কিছু করছি না, ডিসঅ্যাপয়েন্টেড যাকে বলে। এবং মানে আমি জানি না কি বলবো। এই যে দুই ব্যাক, ঠিক আছে, বাঁদিক থেকে এই ডগলাস স্যান্টোস, তিনি ঠিক আছে অপারেট ভালো করছিলেন, মানে ওভারল্যাপ ভালো হচ্ছিল, কিন্তু ওভারল্যাপ যতটা ভালো, তার ডিফেন্সিভ কোয়ালিটি একদমই খারাপ। আপনি দেখুন, বারবার ব্রাহিম ডিয়াজের দিক থেকে অ্যাটাক হচ্ছিল ফার্স্ট হাফে, ঠিক আছে, সেকেন্ড হাফে শুরুতে দেখা গেল তাকে বসিয়ে দেওয়া হলো,
ঠিক আছে, এবং তখন আবার বাঁ দিক থেকে অ্যাটাক শুরু করলো মরক্কো। সুতরাং দুই উইংকে যেভাবে সচল রেখেছে মরক্কো, আমি মরক্কো ছেড়ে দিলাম। এরপরে যদি একটা বিগ টিম আসে যাদের উইং ভালো, বুঝতে পারছেন কি হতে চলেছে। তো ব্রাজিল মানে হতাশ করেছে, সব দিক থেকে হতাশ করেছে। ভিনিসিয়াস জুনিয়র মানে খুবই ভালো খেলেছেন, বিশেষ করে বাঁদিক থেকে যে অ্যাটাক গুলো প্রথম দিকে মনে হলো যে রাফিনহা ঠিকঠাক রয়েছে, রাফিনহা যে একটা ভালো পাস বাড়িয়েছিলেন ভিনিসিয়াসকে, একদম ডিফেন্স সেরা পাস যেটাকে বলে, ভিনিসিয়াস নিজেও বললেন, থামস আপ দিলেন। কিন্তু ওই জায়গাতে ওখানে গিয়েই মনে হলো যে রাফিনহার গোটা ম্যাচের জন্য একটা ভালো খেলার শেষ। ওই একটাই ভালো পাস বাড়িয়েছিলেন, বাকি আর কিচ্ছু দেখা গেল না রাফিনহার। ভিনিসিয়াস জুনিয়র খুবই ভালো খেলেছেন, বাদিক থেকে দারুণ অপারেট করেছেন, এবং এইরকম জায়গাতে অ্যাকচুয়ালি মনে হয় যে নেইমারের মতন কাউকে দরকার, যিনি ওই জায়গাটা মানে ধরতে পারবেন। এই লুকাস পাকুয়েতা যদি ফর্মে থাকতেন না, তাহলে ধরে নিতেন ওই জায়গাতে ভিনিসিয়াসের সাথে তার একটা ভালো বিল্ড আপ তৈরি হতো, দুজনে মিলে ভালো জায়গাতে একটা কি বলবো মানে কি করে, মানে একই সাথে যদি 3-4টে ভালো প্লেয়ার, ভরসাযোগ্য প্লেয়ার অফ কালার থাকে, লুকাস পাকুয়েতা এবং তার সাথে রাফিনহা, দুখানা প্লেয়ার যাদের উপর মানে প্রচুর আশা ছিল, তারা একেবারেই। মার্কুইনাস এবং গ্যাব্রিয়েল ডিফেন্স ঠিকঠাক করেছেন। মানে কি বলবো, মরক্কোর এগেস্টে যখন ব্রাজিলের দুজন সেন্টার ব্যাককে অ্যাকচুয়ালি দায়িত্ব নিয়ে ডিফেন্স করতে হয় এবং তারা ভালো খেলেন এবং তাদেরকে বেশ অনেক ক্ষেত্রেই বলের সঙ্গে দেখা যায়, তখন বুঝতেই হবে যে মরক্কো জাস্ট ওভারটেক করে গেছে। বল পজিশন ব্রাজিলের বেশি ছিল, কিন্তু অ্যাটাকের দিক থেকে মরক্কো অনেক বেশি সাবলীল ছিল। ব্রাজিলের ম্যাক্সিমাম অ্যাটাক বাদিক থেকে হয়েছে, এবং ডান দিক থেকে রাফিনহার অ্যাটাকগুলো তৈরি হচ্ছিল না, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। আপনি দেখুন ভিনিসিয়াসের বাদিক থেকে যে অ্যাটাকগুলো ভিনিসিয়াস মিস করেছেন অনেক ক্ষেত্রে, মানে ভিনিসিয়াস ওই নিজের স্কিল দেখাতে গিয়ে অনেক ক্ষেত্রে আটকে গেছেন ডিফেন্সের কাছে, কিন্তু অ্যাটলিস্ট মনে হয়েছে যে বাদিক থেকে অ্যাটাক তৈরি হচ্ছে। কিন্তু ডান দিক থেকে রাফিনা মাঝে মাঝে বল রিলিজ করছিলেন, কিন্তু সেগুলো মানে কি বলবো, ওই থিয়াগোর মাথায় এসে পৌঁছাচ্ছিল না বা কিছুই হচ্ছিল না। সুতরাং এই জায়গাতেই বারবার ব্রাজিলের ডান দিকটা পুরো অফ কালার, ব্রাজিলের ডান দিক আজকে। পাকুয়েতাও তিনি ডান দিকে একটু সরে এসেছিলেন, কিন্তু কিছুই হলো না। এবং ক্যাসেমিরো এবং গুইমারেস, যেটা বললাম, ক্যাসেমিরোকেও প্রায় খুঁজেই পাওয়া যায়নি, মানে ওই যতটুকু হয় আর কি, মানে প্লে মেকারের যে ভূমিকাটা সেটা তো কেউ করতে পারছিলেন না। সুতরাং ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়ে কি বা হবে, ক্যাসেমিরোকে বসিয়ে নেওয়া হলো, পরে ফাবিনহোকে আনা হলো। ফাবিনহো কি অ্যাটাক তৈরি করবেন, বরং ফাবিনহো আসার পর ব্রাহিম ডিয়াজের ওই জায়গাটা কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল, এটা ঠিক মানতে হচ্ছে, কিন্তু তারপরে ঠিক সেই মুহূর্তে তারা অ্যাটাকটা সুইচ করে দিল, বাদিক থেকে অ্যাটাক শুরু হলো। তো এই হলো সিচুয়েশন। মরক্কোর কাছে সব প্ল্যান ছিল, প্ল্যান এ প্ল্যান বি, আনফরচুনেটলি ব্রাজিলের কাছে কিছুই ছিল না। অ্যাটলিস্ট গোল তো আরো দেওয়া উচিত ছিল। এই পারফরমেন্স নিয়ে হবে না, ফ্যাক্ট এটাই। মানে রাত জেগে একটা ম্যাচ দেখার পর, দেখুন অনেকেই আছেন যারা সারা বছর ধরে ফুটবল দেখেন না, যাদেরকে সিজনাল ফ্যান বলা হয়, তো তারা দিনের শেষে ব্রাজিলের একটা ভালো ম্যাচ দেখার জন্যই অপেক্ষা করে থাকেন, রাত জেগে থাকেন। এখন 5:30 বাজে, মানে আমি ঘুম চোখে, আমি নিজেও জানি না কি বলছি, ঠিক বলছি ভুল বলছি, কোন প্লেয়ারের কি নাম বলে ফেলছি, জাস্ট ভিডিওটা শেষ হবে আপলোড করবো, ঘুমাবো। তো এরকমই অনেকেই থাকেন যারা কাজবাজ ফেলে, বা হয়তো তাও ভালো কালকে রবিবার ছুটির দিন, তো এইরকম সময় যদি এরকম পারফরমেন্স কেউ করে, তাহলে তো মানে মাথাটা খারাপ, মুড নষ্ট যেটাকে বলে, সেটা তো হবেই, তাই না? এই ম্যাচে ব্রাজিলের ভালো পারফর্মার অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র। অ্যালিসন খুব ভালো খেলেছে, মোটেরা, কারণ ফার্স্ট যে গোলটা হয়েছে সেটা নট এক্সপেক্টেড। এবং দেখুন আমি প্রথম দিকে যেটা লক্ষ্য করলাম ব্রাজিলের, সেটা হলো বক্সের বাইরে থেকে ব্রাজিল বিপক্ষ দলকে শুট করতে দিচ্ছে। আমি বলছি না যে ফাইনাল ট্যাকেলের দরকার অতটা আগে বক্সের বাইরে, না, কিন্তু স্টিল আপনি মানে ওপেন জায়গা দিয়ে দিচ্ছেন শুট করা, যদি একটা ভালো শট চলে আসে তাহলে কি করবে অ্যালিসন? এবং যে গোলটা হলো দুজন ডিফেন্সের মাঝখানে, মানে ডিফেন্স ওই সময় তো একদম মানে ডিফেন্স কই, ওই সময় ব্রাজিলের ডিফেন্সটা কই। তো এই হলো সিচুয়েশন, প্লে মেকারের অভাব রয়েছে টিমে, মাঝখান থেকে অনেক জায়গা খালি হয়ে যাচ্ছে। অ্যাটাক তার সত্ত্বেও মানে মাঝ মাঠে সেরকম প্লে মেকার নেই, তার সত্ত্বেও উইং বরাবর অ্যাটাক হতে পারতো, যেটা ভিনিসিয়াস তৈরি করছিলেন। প্রথম দিকে ভালো হচ্ছিল, পরের দিকে মনে হচ্ছিল যে বাকিদের উপর তার আর ভরসা নেই, তিনি একাই করে গেলেন। বরং ম্যাথিয়াস কুনহা যখন নামলো মনে হচ্ছিল যে বেটার কিছু হতে পারে, কিন্তু ডান দিক পুরোই অচল হয়ে গেছিল। তো এভাবে অ্যাটাক কিভাবে হবে, গোলই বা কিভাবে হবে? 2-3টে চান্স ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু ব্রাজিলের থেকে এর থেকে অনেক বেটার এক্সপেক্টেড। সুতরাং মন ভরেনি,
ভিনিসিয়াস যেটা করলেন বাকি 10 জনকেও সেটাই করা উচিত, আর কি বলবো। অপরদিকে মরক্কো, এর থেকেও বেটার মরক্কো খেলতে পারে আজকে, যতটা খেলেছে ঠিক আছে, মরক্কোর কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে, কিন্তু এর থেকেও বেটার তারা খেলতে পারে, ভাগ্য ভালো এর থেকে বেটার মরক্কো খেলেনি, নয়তো আজকে কিন্তু ব্রাজিলকে হেরেই ফিরতে হতো। যাই হোক 1-1, ব্রাজিলকে নেক্সট ম্যাচে কামব্যাক করতে হবে, আরো ভালো খেলতে হবে। দেখুন খেলার ফলাফল আলাদা জিনিস, কিন্তু কতটা ভালো খেলছি সেটা আলাদা। তো সেই জায়গাতে ব্রাজিল আজকে 5 মার্কস তুলেছে, কিন্তু লেটার মার্কস পেয়ে উতরাতে পারেনি। বেটার লাক নেক্সট টাইম।